নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা দর্শনের যে মেন টেক্সটগুলো রয়েছে, তো সেগুলোর মধ্যে আমরা মেনলি একটা ভালো করে পড়েছি, সেটা হলো সাংখ্য কারিকা। আজকে আমরা পড়তে চলেছি তর্ক সংগ্রহ। খুবই খুবই ভাইটাল এটা, কারণ হয়তো কোনো কিছু ক্রমান্বয়ে সাজাতে দেওয়া হয় এখান থেকে আর কি, বা কারোর লক্ষণ জিজ্ঞাসা করা হয়। কীভাবে জিজ্ঞাসা করা হয় সেগুলো আমি আলোচনা করতে করতে যাব। চলুন তাহলে আজকে আমরা তর্ক সংগ্রহ শুরু করতে চলেছি। এবং তর্ক সংগ্রহের দেখুন, যে কোনো গ্রন্থ বিশেষে তো মঙ্গলাচরণ করতে হয়, তো এখানেও কিন্তু সেই মঙ্গল রূপ আচরণের কিন্তু বিষয় রয়েছে। তো সেটা কাকে করা হচ্ছে দেখুন। মঙ্গলাচরণটা কি না বলা হচ্ছে, এবার দেখুন মঙ্গলাচরণগুলো কিন্তু খুব মনে রাখার বিষয়। এই মঙ্গলাচরণটা বললে আমার একটা কথা মনে পড়ে, যেটা হচ্ছে বলি একটু কথাটা। আমি একটা কলেজে ইন্টারভিউ দিয়েছিলাম, তখন সদ্য আমি আমার MA পাস করিনি। আমি থার্ড সেমিস্টার কমপ্লিট, ফোর্থ সেমিস্টারও কমপ্লিট, ফোর্থ সেমিস্টার কমপ্লিট হয়েছিল, কিন্তু রেজাল্ট আউট হয়নি। তার হিসাব মতো থার্ড সেমিস্টার। তখন আমি এমনি জাস্ট ইন্টারভিউ কীরকম হয় দেখার জন্য গিয়েছিলাম। তো আমাকে তখন কিন্তু বলেছিল যে তুমি তো ভারতীয় দর্শনের উপর করেছো স্পেশালাইজেশন, তো আচ্ছা বলো তো তর্ক সংগ্রহের মঙ্গলাচরণ কী। আমি এটা স্কিপ করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম তর্ক সংগ্রহের মঙ্গলাচরণ, এটা তো কী মঙ্গলাচরণ, আমার তখন কোনো মতেই খেয়াল পড়ছিল না, এটাই খেয়াল পড়ছিল না। তো যাই হোক, তো সেই বিষয়েই মঙ্গলাচরণগুলোও দেখে রাখবেন যে কখন কীভাবে কাজে আসে। দেখুন, শুধুমাত্র যে আমাদের নেট সেট এই পরীক্ষার জন্য কাজে লাগবে সেটা নয়, বিভিন্ন ইন্টারভিউর ক্ষেত্রে যেখান থেকে খুশি প্রশ্ন হতে পারে, ঠিক আছে, কারণ কম্পিটিশনের লেভেলটা বুঝতে পারছেন ধীরে ধীরে যেহেতু বাড়ছে। যাই হোক, এবার দেখুন তাহলে এখানে বলছে তর্ক সংগ্রহে কি বলছে, নিধায় হৃদে বিশ্বেশ্বং বিধায় গুরু বন্দনম বালানং সুখবোধায় ক্রিয়াতে তর্ক সংগ্রহ। তাহলে এখানে এর যে রচয়িতা তর্ক সংগ্রহ, তিনি হচ্ছেন অন্নং ভট্ট বা অন্নম ভট্ট, যাই বলবেন। তো এর বলা হচ্ছে দেখুন, যে জগতের ঈশ্বর ভগবানকে শিবকে হৃদয়ে ধারণ করে। তাহলে এই যে নিধায় হৃদয় বিশ্বেশ্বং, বিশ্বেশ্বং কি, এই মহাদেবকে আর কি, শিবকে হৃদয়ে ধারণ করে বিধায় গুরু বন্দনম, এবং বিধায় গুরু বন্দনম হচ্ছে যে বিধান রূপ, এখানে গুরু বন্দনা করে আর কি, গুরুদেরকে গুরু বন্দনা করে, হচ্ছে গুরুর প্রণাম জানিয়ে আর কি। বালানং সুখবোধায়, বালকদেরকে সহজভাবে বোঝানোর জন্য এই তর্ক সংগ্রহ গ্রন্থটি রচনা করছে। এবার দেখুন, বালক কি দুগ্ধ পান করছে এরকম শিশু? একদমই নয়। কিন্তু আমরা দেখুন যে কোনো শাস্ত্র যখনই আমরা পড়ি, তখন সেই শাস্ত্রে আমরা কিন্তু ওই রকমই আর কি, হাতে খড়ির মতো অবস্থা হয়ে যায়। কারণ যে যেটা জানে না, ধরুন কেউ ধরলাম যে ড্রয়িং নিয়ে তার কোনো ধারণাই নেই, তাহলে সে প্রথম দিনে যে ড্রয়িং ক্লাসে যাবে সে বালকই আর কি, সেরকমই আর কি। তো এইরকম বলছে যে ন্যায় বৈশেষিক দর্শন বোঝার জন্য বোঝা সম্ভব নয় ডাইরেক্ট, তাই জন্য কিন্তু এই তর্ক সংগ্রহ নামে একটা ছোট্ট একটি গ্রন্থ রচনা করেছেন কে, অন্নম ভট্ট। এবং প্রথমে তাকে কার উপরে মঙ্গলাচরণ করা হয়েছে না, বলা হচ্ছে যে শিবকে নমস্কার জানিয়ে এবং গুরুকে প্রণাম জানিয়ে। ঠিক আছে, বেশ। এরপরে দেখুন বলছে গ্রন্থ নির্বিঘ্ন সমাপ্ত হোক, এই উদ্দেশ্য মঙ্গলাচরণ করা হয়েছে। আমরা জানি যে মঙ্গলাচরণ কেন করা হয় সেটা আমরা জানি অলরেডি। বলছে এখানে ভগবান শিব ও গুরুর বন্দনা থাকা এটি নমস্কারাত্মক, প্রণাম জানিয়ে যেত, সেহেতু এখানে নমপদটা নেই, কিন্তু দেখুন নমর যে বোধটা, নমস্কার পূর্বক একটা বোধ জাগ্রত হচ্ছে, ডাইরেক্ট নমপদটা নেই, কিন্তু তাও বুঝতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে এখানে এই অনুযায়ী আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের তর্ক সংগ্রহ গ্রন্থ কেন রচনা করা হচ্ছে সেটা হলো, এবং মঙ্গলাচরণ করেছেন নমস্কারাত্মক মঙ্গলাচরণ। এবার দেখুন যে কোনো বিষয়েই গ্রন্থ হলেই তো হবে না, তার কি কি থাকা বিশেষ গুরুত্ব, বা কে সেই গ্রন্থ পাঠের অধিকারী বা কে সেই গ্রন্থ রচনার অধিকারী, এরকম সম্পর্কে বলা হচ্ছে। দেখুন যে অনুবন্ধ চতুষ্টয়, তো শাস্ত্রমতে কি বলছে,
বলছে সম্বন্ধশ্চাধিকারী চ বিষয়শ্চ প্রয়োজনম বিনানুবন্ধং গ্রন্থাদৌ মঙ্গলং নৈব সস্যতে। অর্থাৎ কি, এটা হচ্ছে সম্বন্ধ, অধিকারী, বিষয়, প্রয়োজন। সহজভাবে যদি বলি আমরা এইভাবে মনে থাকে বেশি, যে অধিকারী, বিষয়, সম্বন্ধ, প্রয়োজন। তাহলে এই চারটে কি, এই অধিকারী জিনিসটা কি, বলছে যে ব্যক্তি ন্যায়শাস্ত্র অধ্যয়ন করেনি সেই বালক বা নবশিক্ষার্থী। দেখুন আমি আগেই বললাম কিন্তু, যে ন্যায়শাস্ত্র যে অধ্যয়ন করেননি তার জন্য কিন্তু গ্রন্থ রচনা করা হচ্ছে, সেই অধিকারী। মানে এই গ্রন্থ তাহলে কী বলছে, এই গ্রন্থ পাঠে কে অধিকারী, এই গ্রন্থটা কে পাঠ করবে, কে পড়বে, কে বুঝবে। তখন বলছে দেখুন, যে নবশিক্ষার্থী, নতুন শিক্ষার্থী, সেই কিন্তু এই নতুন গ্রন্থ কিন্তু কী করবে না, অধ্যয়ন করবে। তাহলে এটা অধিকারী হলো। বিষয় কি, যে তর্ক অর্থাৎ সপ্ত পদার্থের সংক্ষিপ্ত আলোচনা এখানে বলা হয়েছে। 7টা পদার্থ আমরা দেখব নিচে, সেই পদার্থের আলোচনা কিন্তু আমরা দেখব। সম্বন্ধ কি, বলছে প্রতিপাদ্য। প্রতিপাদ্য মানে যা ব্যাখ্যা করা হচ্ছে, যে বিষয়ে ব্যাখ্যা করা হচ্ছে, প্রতিপাদক যে গ্রন্থ ব্যাখ্যা করেছে, মানে যে গ্রন্থ ব্যাখ্যা করেছে। দুটো দেখুন, প্রতিপাদ্য আমরা কথাটা কিন্তু মানে অনেক জায়গায় পেয়ে থাকি। তো প্রতিপাদ্য মানে কি, প্রতিপাদ্য কথার অর্থ হচ্ছে যেটা ব্যাখ্যা করা হচ্ছে, যে বিষয় ব্যাখ্যা করা হচ্ছে। আর প্রতিপাদক মানে হচ্ছে যে গ্রন্থ ব্যাখ্যা করছে। অর্থাৎ পদার্থসমূহ তর্ক সংগ্রহ গ্রন্থের সম্পর্ক, মানে এই যে পদার্থ সম্পর্কে নিয়ে আলোচনা, অর্ণং ভট্ট যে এখানে আলোচনা করছেন সেই বিষয়ে কিন্তু বলা হচ্ছে। তাহলে আমরা সম্বন্ধ পেলাম। প্রয়োজন কি না, বলছে সুখবোধ হয়। দেখুন আমরা এক একটা টপিকে খুব বেশি সময় দিচ্ছি না, এই কারণে যেহেতু খুব যে ধরে ধরে পড়তে হবে এমন মানে নেই। ওপর দেখুন, এগুলো যেগুলো মনে হবে যে একটু বেশি পড়ার মতো সেগুলো আমি বলবো। আচ্ছা, প্রয়োজন দেখুন, প্রয়োজন মানে কি, সুখবোধ হয়। তাহলে বলছে অর্থাৎ সহজভাবে পাঠ করতে পারে, এটা হচ্ছে প্রয়োজন। যে ন্যায়শাস্ত্র তো অধ্যয়ন করা সম্ভব নয়, মানে সেই কারণেই কী হচ্ছে, যে এই তর্ক সংগ্রহ গ্রন্থ যদি পড়ে তাহলে সে কী হবে, যে সহজভাবে সে তার জ্ঞান লাভটা হবে। তাহলে আমরা প্রথমেই দেখব যে সপ্ত পদার্থ যে বিষয়ে আলোচনা করা হয়েছে, তাহলে 7টা পদার্থ বলা হয়েছে এখানে। যে পদার্থ হচ্ছে 7 প্রকার। প্রশ্ন হবে যে পদার্থ কয় প্রকার, বলবেন 7 প্রকার, ঠিক আছে। এবার আপনাকে যদি বলে দেয় ভাব পদার্থ কয় প্রকার, ঠিক আছে, এখানে একটা প্রশ্ন হয় যে এর মধ্যে ভাব পদার্থ কোনগুলো, বা এর মধ্যে মানে ভাব পদার্থ নয় কোনটি, এরকম প্রশ্ন হতে পারে। দেখুন এই যে অভাব দিয়েছে, অভাব মানে হচ্ছে অভাব পদার্থ, ঠিক আছে, আর এটা হচ্ছে এই 6টা হচ্ছে ভাব পদার্থ, ঠিক আছে। এবার ক্রমান্বয়ে মনে রাখবেন কিন্তু পরপর, ঠিক আছে। কী কী না, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব। তাহলে এগুলো হচ্ছে আমাদের পদার্থ। পদার্থ কী হচ্ছে, পদ অর্থ পদার্থ, অর্থাৎ যে কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু যার নাম দেওয়া হচ্ছে তাকে পদার্থ বলা হয়। তাহলে আমরা পদার্থ কাকে বলবো, পদার্থ কাকে বলবো না, বলছে যে কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু, মানে যেটা ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য, মানে ইন্দ্রিয় দ্বারা দেখা যায়, তাই ইন্দ্রিয় গ্রহণ করতে পারে। তো সেই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু যার নাম কী হচ্ছে, যার নামও দেওয়া হয়েছে, তাকেই বলছে পদার্থ। তাহলে দ্রব্য, গুণ, এগুলোর নাম সেজন্য পদার্থ। বেশ, বলছে ন্যায় বৈশেষিক মতে জগতের মৌলিক উপাদানসমূহ যাদের দ্বারা সমগ্র জগতের স্বরূপ প্রকৃতি ব্যাখ্যা করা হয় তাই পদার্থ। মানে বিভিন্ন রকম বিভিন্ন দেখুন বলা হচ্ছে এখানে। দর্শন অনুযায়ী কী বলছে, অদ্বৈত, বেদান্ত, একাত্মবাদী, সাংখ্য, দ্বৈতবাদী। সাংখ্য আমরা পেয়েছি, দ্বৈতবাদী দর্শন আগেই পেয়েছি আমরা। কিন্তু ন্যায় বৈশেষিক কী বলছে, বহুত্ববাদী। আমরা জানি যে সাংখ্য দ্বৈতবাদী কেন, কারণ হচ্ছে যে তিনি পুরুষ আর প্রকৃতিকে মেনে চলেন, তাই হচ্ছে এটা কিন্তু দ্বৈতবাদী দর্শন বলা হয়। আর আমরা এইখানে কি পাচ্ছি না, এখানে পাচ্ছি যে আমরা ন্যায় বৈশেষিক কিন্তু বহুত্ববাদী পাব। কেন হচ্ছে, কারণ তারা 7টা মূল তত্ত্ব কিন্তু মেনে চলছে, সপ্ত পদার্থ। বেশ, এরপরে দেখুন অর্ণং ভট্ট তার দীপিকাটিকা। তখন প্রশ্ন হতে পারে যে অর্ণং ভট্টের রচিত টিকার নাম কি, তাহলে তার দীপিকা টিকা রয়েছে, তার টিকার নাম হচ্ছে দীপিকা টিকা। তো তিনি টিকাতে কি বলছে দেখুন, বলছে পদাস্যার্থ পদার্থ, অর্থাৎ যার নামকরণ করা যায় তাই হচ্ছে পদার্থ, মানে যার নামকরণ করা যাচ্ছে বা যায় তাই হচ্ছে পদার্থ। বেশ, আমরা আগেও পেয়েছি সেটা, উপরেই আমরা সেটা দেখলাম। শিবাদিত্য তার সপ্ত পদার্থী গ্রন্থে বলেছেন, কি বলেছেন না, প্রতি বিষয়া পদার্থাহ, যা কিছু জ্ঞানের বিষয় হতে পারে তাই পদার্থ। মানে আমাদের কাছে যা কিছু জ্ঞানের বিষয়, যেটার দ্বারা আমরা জ্ঞান প্রাপ্তি আমাদের হবে, সেটাই বলছে পদার্থ। তাহলে সপ্ত পদার্থ আমরা দেখলাম। আমরা আরেকবার দেখুন, আমি ক্রমান্বয়ে দিয়ে দিয়েছি, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব। তাহলে এই 7টা পদার্থ পেলাম। বেশ, এর বলছে প্রথমে
মহর্ষি কণাদ ও ভাষ্যকার প্রশস্তপাদ 6টি পদার্থ স্বীকার করেছিলেন। কারণ দেখুন, অভাব, আমি আগেই বলেছি যে অভাব পদার্থকে তো পদার্থ অভাব বলছে, ওটাকে পদার্থের মধ্যে ধরছিল না তারা আর কি। সেই জন্য কণাদ এবং মানে প্রশস্তপাদ কিন্তু 6টাকেই মেনে চলছিল। 6টা মানে কি, এই যে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় পর্যন্ত আর কি। তাই যখন এখানে বলা হচ্ছে যে পরে কি হচ্ছে, যে আচার্য অন্নভট্ট এই অভাব পদার্থটাও যোগ করে। ন্যায় দর্শনে 16টি পদার্থ বলা হয়েছে। তাহলে এখানে বলছে যে ন্যায় দর্শনে 16টি পদার্থ আমি পড়াবো তর্ক ভাষা যখন পড়াবো আপনাদেরকে, মানে এটার পরে আমি আশা করি তর্ক ভাষায় শুরু করব। তো তর্ক ভাষাতে পড়াবো, দেখুন যে প্রমাণ, প্রমেয়, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, হ্যাঁ, ছল, জাতি, নিগ্রহ, স্থান, এগুলো যে রয়েছে, তো এইগুলো হচ্ছে আমাদের কি না ন্যায় দর্শনের 16টা পদার্থ স্বীকার করা হচ্ছে। কিন্তু এখানে যদি এখানে তর্ক সংগ্রহ মতে কী বলছে, আমরা কিন্তু পদার্থ 7টাই পাচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথম যে পদার্থ, তাহলে দেখুন দ্রব্য সম্পর্কে বলা হচ্ছে। দ্রব্য, প্রথম পদার্থের নাম কি হচ্ছে, দ্রব্য। অন্নভট্ট দীপিকা টিকায় দ্রব্যের লক্ষণে কি বলছেন, দেখুন কি বলছেন। বলছেন দ্রব্যত্বে জাতিমাত্যম গুণবাত্যং বা দ্রব্য সামান্য লক্ষণ। ইয়া দ্রব্য মানে অর্থাৎ কি, যা দ্রব্যত্ব, দেখুন একটা জিনিস বলি, তয়ে বয়ে যেখানে দেখবেন, এই যে তয়ে বয়ে মানে হচ্ছে, এটার মানে হচ্ছে তার গুণকে বোঝাচ্ছে, ঠিক আছে। আমরা যদি মানুষ বলি, তাহলে মানুষের মনুষ্যত্ব যে গুণ, এই গুণকে পদের দ্বারা ব্যাখ্যা করা হয় দর্শনে, ঠিক আছে। তাহলে ব্যাপারগুলো দেখুন বুঝতে অসুবিধা হবে না। তাহলে বলছে দ্রব্যাত্য মানে দ্রব্যের যে গুণ, জাতিমাত্যম গুণবাত্যম দ্রব্য সামান্য লক্ষণ। তার দ্রব্যের সামান্য লক্ষণ কি, যা দ্রব্যত্ব মানে যে দ্রব্য তার গুণ আছে, যেটা হচ্ছে জাতিযুক্ত এবং সেটা হচ্ছে গুণবিশিষ্ট, তাই হচ্ছে দ্রব্য। বৈশেষিক কি বলছে, বৈশেষিক মতে বলা হচ্ছে, দেখুন বলছে ক্রিয়া গুণবাত সমবায়ী কারণমিতি দ্রব্য লক্ষণম, অর্থাৎ যা ক্রিয়া ও গুণযুক্ত, মানে যেটা ক্রিয়া করে, যেটা কোনো কাজ করে থাকে, সেটাকে আমরা যেমন দ্রব্য বলছি, এবং সেটা গুণ হতে পারে, গুণযুক্ত হতে হবে। সমবায়ী কারণ, ঠিক আছে। সমবায়ী কারণ, সমবায়ী কারণ মানে কি হচ্ছে, যে ধরুন সমবায়ী মানে সমবায়ী অবস্থায় থাকা, সমবায়ী অবস্থায় থাকা মানে কি, মানে ধরুন আমি যদি বলি যে একটা মানে কি বলবো আপনার, একটা খাতা নিচ্ছি বা একটা বই নিচ্ছি, ধরুন বই, এটা বই, এবার বইয়ের উপরে আপনার ধরুন কিছু একটা লেখা আছে যে নীতিশতক, ঠিক আছে, নীতিশতক লেখা আছে। এবার আপনি বললেন যে নীতিশতক আমি একটা পেজ খুলে নিলাম, মানে 200খানা পেজ আছে, সবগুলো খুলে নিলাম, আলাদা করে দিলাম, তাহলে বইয়ের গুণটা তো আর থাকছে না, সেগুলো পৃষ্ঠাতে পরিবর্তিত হয়ে যাচ্ছে, বইয়ের গুণ কিন্তু থাকছে না। তো সেই রকমই মানে যেটা একসঙ্গে সমবায় অবস্থায় থাকে, মানে একটা ছিন্ন ভিন্ন করলে সেটা পুরোটাই নষ্ট হয়ে যায়, তার গুণটা নষ্ট হয়ে যায়, সেটাকে কি বলা হচ্ছে, যে সেটা হচ্ছে সমবায়। মানে সমবায় মানে কি একসাথে থাকতে হবে, ঠিক আছে। এবার দেখুন দ্রব্যের 4টি লক্ষণ বলা হয়েছে। কি 4টে লক্ষণ বলছে, ক্রিয়ার আশ্রয়ে থাকে দ্রব্য, গুণের আশ্রয়ে থাকে, দ্রব্যত্ব জাতিযুক্ত, সমবায়ী কারণ, এর মধ্যে শেষেরটি নির্দোষ লক্ষণ। যাই, তাহলে আমরা এই কটা প্রথমে পেলাম। এবার দেখুন আমরা যে দ্রব্য, তাহলে প্রথম আমরা কি বললাম, দ্রব্য পেলাম, তাই তো, দ্রব্যটা কিন্তু পেলাম, দ্রব্যের লক্ষণ পেলাম। লক্ষণটা তুলে দিতে পারে যে এর মধ্যে দ্রব্যের লক্ষণ কোনটা বলুন, আপনাদের কিন্তু 4টা অপশন থাকবে, সেরকমভাবে আপনাদেরকে করতে হবে। বেশ, এরপরে দেখুন বৈশেষিক দর্শনের 9 দ্রব্য, 9টা দ্রব্য কী কী দেখুন। বলছে পৃথিবী, অপ, তেজ, বায়ু, আকাশ, কাল, দিক, আত্মা, মন। তাহলে এই 9টা হচ্ছে কি দ্রব্য, মাথায় রাখবেন। পদার্থ হচ্ছে 7 প্রকার, ঠিক আছে। তার মধ্যে ভাব পদার্থ হচ্ছে 6 প্রকার, অভাব পদার্থ হচ্ছে 1 প্রকার, ঠিক আছে। এবার এই যে দ্রব্যের যে মানে দ্রব্য তো প্রথম পদার্থ, এই প্রথম পদার্থের আবার কী বলছে, এটা আবার 9 প্রকার। তাহলে কী কী পেলাম, পৃথিবী, অপ বা জল, তেজ বা অগ্নি, বায়ু, আকাশ, কাল, দিক, আত্মা, মন। তাহলে প্রথম 5টা মানে কি 1 থেকে 5, দেখুন তার এখানে বলছে যে পৃথিবী থেকে, এই যে পৃথিবী, অপ, তেজ, বায়ু, আকাশ, এই পর্যন্ত আমরা কি পেলাম না, এই পর্যন্ত বলছে 5টি ভৌত, ঠিক আছে, ভৌত উপাদান বা ভৌত দ্রব্য আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর কি বলছে, কাল ও দিক হচ্ছে অর্ধভৌত, মানে পুরোপুরি ভৌত নয়, অর্ধভৌত, এইগুলো দিতে পারে, হ্যাঁ, যে কোনগুলো অর্ধভৌত কোনগুলো ভৌত। আত্মা ও মন হচ্ছে অভৌত, দেখুন আত্মা মন হচ্ছে অভৌত একটা। তাহলে আমরা কি পেলাম, 5টা, প্রথমটা পেলাম ভৌত, কাল আর দিক মানে এই দুটো 6 আর 7 আমরা কি পেলাম, যে অর্ধভৌত।
আর আত্মা মন পাচ্ছি কি অভূত। বলছে পৃথিবী, জল, তেজ, বায়ু, মন, এদের মধ্যে গুণ ও ক্রিয়া উভয়ই আছে। তাহলে এর মধ্যে আমরা যে মানে কি পেলাম, যে পৃথিবী, জল, তেজ, বায়ু, মন, এদের মধ্যে কি বলছে, গুণ আর ক্রিয়া দুটোই কিন্তু বর্তমান। এটা মাথায় রাখবেন, আর কিছু না। এই চারটি শুধু গুণযুক্ত, মানে গুণই শুধু রয়েছে। আচ্ছা, আচ্ছা, তাহলে দ্রব্য আমরা কি পেলাম দেখুন, দ্রব্যর মধ্যে আমরা পেলাম যে আমরা দ্রব্য 9 প্রকার পেলাম। এবার 9 প্রকার দ্রব্যের আলোচনা দেখুন কি বলছে। যে প্রথম প্রকার দ্রব্য হচ্ছে পৃথিবী। পৃথিবী সম্পর্কে কি বলা হচ্ছে, পৃথিবীর যে লক্ষণ সেটা হচ্ছে গন্ধবতী পৃথিবী, অর্থাৎ গন্ধযুক্ত বস্তুই হচ্ছে পৃথিবী। লক্ষণগুলো মনে রাখবেন, আর কিচ্ছু নয় এখান থেকে, ঠিক আছে। যে কেন কি মনে হচ্ছে, গন্ধযুক্ত মানে পৃথিবী রয়েছে গন্ধ, মানে এটা গন্ধযুক্ত, মানে তার একটা গন্ধ রয়েছে, অর্থাৎ গন্ধযুক্ত বস্তুই পৃথিবী, এরকম বলছে। এবার পৃথিবী আবার দেখুন 2 প্রকার বলছে। আমরা ন্যাচারালভাবে যদি ভাবি তাহলে ভাবো তো এই পৃথিবী তো আমরা একটা পৃথিবীর মধ্যে রয়েছে, সে পৃথিবীটাকে 2 প্রকার কেন বলছে, সেটা দেখুন। একটা বলছে নিত্য, আর একটা হচ্ছে অনিত্য। তারা 2 রকম হবে, মানে পরমাণু, যেটা হচ্ছে ধ্বংস করা যায় না, মানে পরমাণু যখন হয়ে যায় সেগুলোকে আপনি ধ্বংস করতে পারবেন না, সেই জন্য সেই রূপ পৃথিবী, মানে একটাই পৃথিবী কিন্তু তার 2টো রূপ আর কি, 2টো ভাগ। কীরকম ভাগ, যে একটা নিত্য একটা অনিত্য। নিত্যটা কী তাহলে বলছে, নিত্য বলছে যেটা আপনি ধ্বংস করতে পারবেন না, পরমাণু রূপ। আর অনিত্য মানে যে যেটা কাজ করছে, মানে পৃথিবীতে যে কাজ হচ্ছে সে কাজগুলো কিন্তু বিনাশ হচ্ছে, ঠিক আছে। জন্ম মৃত্যুর একটা যে মানে ক্রম, মানে মানে এটা কি বলছে, যে ধারাবাহিকতা, তো সেটা কিন্তু চলছে আর কি। তাহলে দেখুন এই অনিত্য পৃথিবী, তাহলে দেখুন এই অনিত্য পৃথিবী যে বলছে, তো অনিত্য কার্যরূপে এটাকে বলছে 3 প্রকার আবার। একটা বলছে শরীর বা মানব দেহ, আমরা জানি ধ্বংস হয়ে যায়। ইন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, দেখুন মানুষ যদি না থাকে তাহলে ইন্দ্রিয় ঘ্রাণেন্দ্রিয় কী থাকবে। বিষয়, মাটি, পাথর, এইগুলো আর কি বলছে যে কালের মানে ইয়েতে বিলীন হয়ে যায় এগুলো, ঠিক আছে। যেগুলো সৃষ্টি হয় সেরূপে আমরা পরে পাই না। কিছু স্মরণীয় বিষয় বলছে, তাহলে গন্ধ হচ্ছে পৃথিবীর অসাধারণ বিশেষ ধর্ম, তাহলে এটা হচ্ছে মানে অসাধারণ ধর্ম বলছে। আর কি, গন্ধ পৃথিবী ছাড়া অন্য কোনো দ্রব্যে স্বাভাবিকভাবে পাওয়া যায় না। তাহলে কোথায় পাওয়া যায়, তাহলে আমরা যদি বলি যে একটা সেন্টের মধ্যে একটা মানে একটা সেন্ট যদি বার করি, তার মধ্যে একটা গন্ধ রয়েছে, সুগন্ধ দুর্গন্ধ, তাই না। তাহলে বলছে এইগুলো, বা আপনি যেখানে ধরুন আমি বিরিয়ানি খেতে গেলাম, তার একটা সুগন্ধ পাচ্ছি, তাহলে এইগুলো বলছে সব পৃথিবীর গুণ, মানে তখন পৃথিবীর প্রোডাক্ট এগুলো, তাই না। মানে উৎপন্ন থেকে প্রথম থেকে শুরু করে বলছে যে পরে যেটা পাচ্ছেন, কিন্তু আসলে কী, কার গন্ধ এগুলো, এগুলো কিন্তু পৃথিবী থেকে উৎপন্ন হওয়া উপকরণ সমূহ যেগুলো, সেগুলো পৃথিবী থেকেই কিন্তু জাত। তো যেহেতু পৃথিবী থেকেই জাত, সেহেতু তার উৎপন্ন সেরকমই আর কি, মানে সেটাও তার পৃথিবীর গুণ আর কি, বা পৃথিবীর, সেই জন্য গন্ধযুক্ত বলা হচ্ছে। বেশ, অন্য অন্য দ্রব্যের গন্ধের যে অনুভূতি হয় তা উপাধি জনিত, স্বভাবগত না। আচ্ছা, দ্বিতীয়ত বলছে যে আপ মানে যে জল, তার এর লক্ষণ কি, শীত স্পর্শবাত আপ। এবার দেখুন এই যে আপ, যেটা মাথায় রাখবেন যে আমাদের গুণটা কি, মানে জলের প্রধান গুণটা কি, জলের প্রধান গুণ হচ্ছে শীতলত্ব, ঠান্ডা, তাই না? মানে মূল দেখুন আপনি সেটাকে গরম করছেন, সেটা রোদের মানে রোদে পড়ে গরম হচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে মূল যে ধর্মটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কিন্তু তার যে মূল গুণ হচ্ছে সেটা হচ্ছে শীতল, ঠিক আছে। অর্থাৎ শীতল স্পর্শযুক্ত পদার্থই হচ্ছে জল। এটা হচ্ছে আবার 2 প্রকার। দেখুন একটা হচ্ছে যে ওই নিত্যরূপে, একটা হচ্ছে অনিত্যরূপে। তাহলে পরমাণু রূপ এখানে পেলাম, আর কার্যরূপ পেলাম। অনিত্য জলের আবার 3 প্রকার বলছে। কি বলছে, যেমন বরুণ লোকে দেব শরীর, ঠিক আছে, উদাহরণ দিতে বলে, হ্যাঁ, যে এটা হচ্ছে অনিত্য রূপে উদাহরণ জিজ্ঞেস করে, ঠিক আছে, যে বরুণ লোক, তাহলে হচ্ছে দেব শরীর হচ্ছে বরুণ লোকের শরীর, অনিত্য রূপে যেটা। ইন্দ্রিয় হচ্ছে রসগ্রাহী জিহ্বেন্দ্রিয়, আর বিষয় হচ্ছে এখানে নদী ও সমুদ্র প্রভৃতি, ঠিক আছে, মানে যেগুলো স্থলে আমরা পাচ্ছি আর কি, নদীর জল আর কি, সমুদ্রের জল, এগুলো বলছে। তাহলে ইন্দ্রিয় কী হচ্ছে, সেগুলো রসগ্রাহী, আমরা যখন সেটাকে স্বাদ গ্রহণ করছি তো আমরা বুঝতে পারছি, তাই না, যে সেটা তেতো না খার না কী আর কি, সেটা বুঝতে পারছি। শরীর হচ্ছে যেমন বরুণ লোকে দেব শরীর, তাহলে এখানে কিন্তু বরুণ লোক মানে সেটা হচ্ছে, মানে সেই জন্য তো বলে যে জলের দেবতা আর কি বরুণ, সেরকম বলছে, সেই জন্য বলছে আর কি। বেশ, এরপরে দেখুন তৃতীয় দ্রব্য, তাহলে আমরা কী পেলাম, দ্রব্য
দ্রব্যের মধ্যে পৃথিবী পেয়ে গেলাম, অপ পেয়ে গেলাম, মানে জল পেয়ে গেলাম, মানে তেজ আমরা দেখব। তেজ কি? তাহলে তেজের যে মূল ধর্ম সেটা হচ্ছে উষ্ণ স্পর্শকত্ব, মানে তার যে উষ্ণতা, এটাই হচ্ছে আমাদের যে তেজের বা গরমের যে বৈশিষ্ট্য, সেটা উষ্ণই তো আর কি। অর্থাৎ উষ্ণ গরম স্পর্শযুক্ত পদার্থই তেজ। তেজ আবার কী বলছে? দুই প্রকার। তাহলে কি কি? এক হচ্ছে দেখুন পরমাণু রূপে, আর একটা মানে নিত্য রূপে এটা, আর অনিত্য রূপে হচ্ছে কার্যরূপে। অনিত্য তেজের আবার তিনটে রূপ বলছে, মানে একই রকমভাবে দেখুন শরীরটা কোথায় পাচ্ছি? আদিত্য লোকে পাচ্ছি। জিজ্ঞেস করবি কিন্তু শরীর এটা কোথায় পাওয়া যায়? মানে উষ্ণতার আদিত্য লোকে। কিন্তু জলের যেটা সেটা হচ্ছে কিন্তু শরীর হচ্ছে কি? বরুণ লোক। হ্যাঁ, এগুলো মাথায় রাখবে। ইন্দ্রিয় চক্ষু কৃষ্ণ তারা অগ্রস্থিত। বিষয় বলছে চার প্রকার তেজ। দেখুন ভৌম তেজ, মানে এই যে উষ্ণতা, উষ্ণতা কোথায় দেখুন বলছে একটা হচ্ছে ভৌম তেজ, মানে আপনি প্রত্যক্ষ অগ্নি, যেটা আমরা যে অগ্নিকে দেখছি, অগ্নি দাহন করছি, তার মধ্যে একটা গরম রয়েছে তো। তারপর হচ্ছে দেখুন দিব্য তেজ, মানে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ধরুন, বা জলীয় বাষ্প তৈরি হচ্ছে, তার মধ্যে একটা গরম ভাব আছে তো। তো সেইগুলো একটা ওদর, মানে হচ্ছে পাকস্থলী, মানে হচ্ছে এর তেজ, মানে কি আমার খিদে পাচ্ছে, মানে আমরা বলি না পেট জ্বলছে, খিদেতে পেট জ্বলছে। তাহলে খিদেতে পেট জ্বলছে মানে কি? মানে তার মধ্যে সেই অগ্নি, সেটা হচ্ছে কী? ওদর্য অগ্নি, পাকস্থলীর জনিত অগ্নি। আর আকরদ মানে হচ্ছে স্বর্ণ প্রবৃত্তির দীপ্তি, মানে সোনার যে দীপ্ত, সেগুলো তো ধরুন সোনার যেগুলো পাচ্ছেন আপনি, সেই আমাদের অগ্নিস্পর্শ হয়েই সেগুলো কী হচ্ছে? সেগুলোকে মানে রিফাইন করা হচ্ছে, ভালো হচ্ছে। সেই জন্য মধ্যে সেগুলো কি বলতে বলছে? এগুলো কিন্তু উষ্ণতা বর্তমান। তাহলে আমাদের তেজও হলো। চতুর্থ দেখুন বলছে বায়ু। বায়ুতে কি বলছে? রূপরহিত স্পর্শবান বায়ু। দেখুন রূপ রহিত, রূপ মানে যে রূপ, আর রহিত মানে যে যার নেই, তাই না? তাহলে স্পর্শবান মানে বায়ুটাকে আমরা স্পর্শ করতে পারি কিন্তু দেখতে পাই না, এটাই বলছে। অর্থাৎ রূপহীন কিন্তু স্পর্শযুক্ত পদার্থ হয়েছে বায়ু। বায়ু হচ্ছে দুই প্রকার, আবার নিত্য রূপে আর অনিত্য রূপে। অনিত্য বায়ু রূপের কী হচ্ছে? শরীর কোথায়? বায়ু লোকে, ঠিক আছে। ইন্দ্রিয় হচ্ছে সর্বশরীরে বর্তমান ত্বক, মানে আমাদের যে ত্বক রয়েছে সেটা বলছে ইন্দ্রিয়। বিষয় হচ্ছে গাছের কম্পনের কারণ শরীরের ভিতরে প্রবাহমান প্রাণবায়ু, মানে গাছের যে অক্সিজেন তৈরি হচ্ছে তবে তো আমাদের শরীরে সেই প্রাণবায়ুটা মানে মানে আসছে যাচ্ছে আর কি, এটাই বলছে। তাহলে এই যে প্রাণবায়ু রয়েছে, এই উপাধি হতে প্রাণবায়ু করে 5 প্রকার ভাগ করেছে। প্রশ্ন হয়, ঠিক আছে, এই প্রাণবায়ুটাকে কি বলছে? ক্রমান্বয়ে জিজ্ঞেস করে। তাহলে প্রাণবায়ু বলছে একটা হৃদয়ে, অপান বায়ু দেখুন, আর কি বলছে? ব্যান বায়ু সমগ্র শরীরে আমরা পাচ্ছি, উদান বায়ু কণ্ঠে, সমান বায়ু নাভিতে। তাহলে যে এই যে বায়ুগুলো উৎপন্ন হচ্ছে তখন ফাঁকা স্থান যেগুলো, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমাদের কিন্তু সেই স্থানগুলোতে কিন্তু আমরা সেই বায়ুর প্রকোপটা আমরা দেখতে পাচ্ছি। 5 প্রকার মনে রাখবো। পঞ্চম দেখুন আকাশ। আকাশের গুণ কি? বলছে শব্দ গুণাকম আকাশম, অর্থাৎ শব্দ গুণযুক্ত পদার্থই হচ্ছে আকাশ। মানে আকাশ ধরুন রয়েছে, আপনি একটা শব্দ করছেন, ঠিক আছে, শব্দের গুণটাই হচ্ছে মানে কি বলছি আমি, কি সাউন্ড করছি, আমার কানে সেটা পৌঁছাচ্ছে, সেটা হচ্ছে আকাশের সেটা কাজ। কিন্তু মানে আকাশের দ্বারাই কিন্তু সেই মানে বার্তাবাহী সেটা হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি, ঠিক আছে। সেই জন্যই বলছে যে শব্দ গুণযুক্ত পদার্থ হচ্ছে আকাশ। এরপরে দেখুন আকাশ এক হচ্ছে একটাই আকাশ, নিত্য। বিভু মানে সর্বব্যাপী, সব দিকেই বিস্তৃত আর কি। শব্দ কেবল আকাশেরই গুণ, অন্য কোনো দ্রব্যের নয়, ঠিক আছে। তাহলে রূপ রস ইত্যাদি অন্যান্য দ্রব্যে থাকলেও রূপ রস ইত্যাদি অন্যান্য দ্রব্য থাকলেও শব্দ কেবল আকাশেই থাকে। রূপে আপনি শব্দ পাবেন না, কিন্তু রূপ দেখে আপনি শব্দের কী করে বলবেন, বা রস থেকে, মানে শব্দের দ্বারাই আপনি যখন শব্দ প্রয়োগ করছেন তখন সে আকাশের দ্বারাই সেটা তরঙ্গের মাধ্যমে ভেসে যাচ্ছে। আচ্ছা, সমস্ত মূর্ত পদার্থের সঙ্গে সম্পর্ক থাকার কারণে আকাশ হচ্ছে সর্বব্যাপী। এটা একটা মাথায় রাখবেন যে আকাশ হচ্ছে সর্বব্যাপী, আমরা যেদিকেই যাচ্ছি আকাশ দেখতে পাচ্ছি, কখনো বিনষ্ট না হয় একটা নিত্য। এর সংখ্যা একটি, বেশিও কম নয়। সাংখ্য দর্শন আকাশকে শব্দ তন্মাত্রা থেকে উৎপন্ন মহাভূত বলে থাকে। তাহলে এটা বলছেন যে তারা মনে করেন যে শব্দ তন্মাত্রা থেকে সেটা মনে করেন। ভাট্ট মীমাংসা যারা রয়েছে শব্দ আকাশকে পৃথক দ্রব্য মনে করেন এবং আকাশকে কি বলছে? প্রত্যক্ষযোগ্য বলেন, যে হ্যাঁ আকাশ দেখতে পাওয়া যায়, কিন্তু বৈশেষিক মতে আকাশ হচ্ছে অনুমেয়।
মানে অনুমানযোগ্য আর কিছু, অনুমেয় যেটা মানে যথার্থ যে জ্ঞান, ঠিক আছে, অনুমানের যথার্থ জ্ঞানকে অনুমেয় বলা হচ্ছে। আচ্ছা, যেমন দেখুন এগুলো নিয়ে কিন্তু দর্শনে দেখবেন সম্ভবত একটু মানে সমস্যার সৃষ্টি হয়, আমি তাও বলে রাখছি। দেখুন এই যে অনুমানটা যখন ওর সঠিক জ্ঞান হয়ে যাবে, ঠিক আছে, সেটা তাকে বলছে অনুমেয়, ঠিক আছে। যেমন হচ্ছে ধরুন আমি যদি বলি যে বাইরে বৃষ্টি হয়েছে, আমি তো জানি না, আমি তো ঘুমোচ্ছিলাম দেখিনি। এবার ধরুন এটা হচ্ছে আমার কাছে অনুমান, কিন্তু যখন আমার নিজের চোখে দেখছি বা আমি একদম মানে সবার কাছ থেকে কনফার্ম হয়ে গেলাম যে আজকে বৃষ্টি হয়েছেই, ঠিক আছে, কেউ ধরুন একটু আগে ভিডিও করে রেখেছে যে দেখ বৃষ্টি হচ্ছিল, তাহলে এর যে আপনার গুণটা মানে আপনার জ্ঞানটা হয়ে যাবে, সেটা অনুমান থেকে অনুমেয় জ্ঞান হবে, ঠিক আছে। সেরকম হচ্ছে উপমান থেকে উপমেয়, এরকম কিন্তু চলতে থাকে। বেদান্ত মতে আকাশ হচ্ছে ব্রহ্মস্বরূপ। জৈন দর্শন মতে ধর্ম অধর্ম কাল পুদ্গল প্রবৃত্তি সকলকে স্থানদাতা আকাশ নিজেও একটি দ্রব্য। বেশ, দরকার নেই। এরপরে দেখুন বলছে কাল কি বলছে, কানের লক্ষণগুলো কিন্তু অবশ্যই একটু দেখে রাখবেন যেন ভুল না হয়। হ্যাঁ, লক্ষণটা কিন্তু আপনাদেরকে শূন্যস্থান পূরণও কিন্তু দিতে পারে, আবার অপশনও দিতে পারে। অতীতাদি ব্যবহার হেতু কাল, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ প্রবৃত্তির ব্যবহারেই মানে ব্যবহারের কারণই হচ্ছে কাল। কিসের ব্যবহারের কারণ হচ্ছে কাল? হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ, এটা তিনটের ব্যবহারের কারণই হচ্ছে কাল। কাল হচ্ছে সদ্রব্য নিত্য বিভু এক, উৎপত্তি স্থিতি বিনাশ, এই তিন অবস্থার কারণ হচ্ছে কাল, ঠিক আছে। উৎপত্তি বলুন, স্থিতি বলুন, বিনাশ বলুন, মানে অতীতে যেটা ছিল সেটা বিনষ্ট হয়ে যাচ্ছে, ধরুন বর্তমানেও হচ্ছে সেটা মানে বিনষ্ট যে মানে উৎপত্তি অতীতে উৎপত্তি হচ্ছে, ধরুন বর্তমানে যে স্থিতি হচ্ছে মানে থাকছে, হয়তো ভবিষ্যতে সেটা বিনাশ হয়ে যাবে, সেটাই বলছে। অন্নং ভট্ট কি বলছেন যে কাল সকলের আশ্রয় এবং সকল কার্যের নিমিত্ত কারণ, তাহলে কাল হচ্ছে সকলের আশ্রয় স্বরূপ, এরকম বলা হচ্ছে। বেশ, এরপরে দেখে নেবেন, এগুলো অতটা দরকার নয়। দিক দেখুন, দিক মানে হচ্ছে দিশা। এটা কি বলছে যে প্রাচ্যাদি ব্যবহার হেতু দিক, তাহলে প্রাচ্যাদি মানে হচ্ছে দিক, তাহলে আমাদের কি বলছে যে প্রাচ্যের পূর্ব প্রবৃত্তি দিকের যে ধারণা, প্রাচ্য আদি আর কি, মানে হচ্ছে এখানে পূর্ব আদি যে দিক সে কথায় বলা হচ্ছে দিক এক, সর্বব্যাপী এবং নিত্য, আপনি দিককে ধ্বংস করতে পারবেন না। অন্নং ভট্ট দিককে এক, সর্বব্যাপী ও নিত্য বলেছেন, কিন্তু প্রশস্তপাদ কি বলছে উপাধিভেদের, এটা কিন্তু কি বলছেন দিককে দেখুন কতগুলো ভাগ করে দিয়েছেন, এই ভাগগুলো কিন্তু দেখিয়েছেন, ঠিক আছে। তাহলে এর একটা অধিষ্ঠাত্রী দেবতাও দিকের, সেটাও বলছেন। পূর্ব দিকের অধিষ্ঠাত্রী দেবতাকে বলছে ইন্দ্র, ব্যাকেটে লিখেছে দেখুন এর মানে অপর নাম আর কি, ইন্দ্রের মাহেন্দ্রেও বলা হয়, যেমন বরুণের বারুণী বলা হয়, ঠিক আছে, এরকম। পশ্চিমে দেখুন, পশ্চিমে বলছে বরুণ, উত্তরে হচ্ছে কুবের, জিজ্ঞাসা করে যে কোন দিকের দেবতা কে, দক্ষিণে হচ্ছে যম, উত্তর পূর্ব হচ্ছে ঈশান, দক্ষিণ পশ্চিম হচ্ছে নৈরত, দক্ষিণ পূর্ব হচ্ছে আগ্নেয় বা অগ্নি, ঊর্ধ্ব হচ্ছে ব্রহ্মা, অধ হচ্ছে নাগ। উদয়াচলের দিককে প্রাচী বা পূর্ব দিক বলা হয়। সেটা দেখুন পূর্ব দিক কেন বলছে, যে এই যে লক্ষণটা দিয়েছে না দেখুন, প্রাচী মানে হচ্ছে প্রাচ্য, মানে এই যে জ ফলা এটা হচ্ছে ইকো জানাচি সূত্র, মানে জন সন্ধি হয়েছে, ঠিক আছে, জ ফলা যে আসছে সেটা মানে সন্ধি দ্বারা, মানে এটা হচ্ছে প্রাচী আদি আর কি, প্রাচ্যাদি আর কি, যে প্রাচী আদি। তো প্রাচী মানে হচ্ছে পূর্ব দিক, এটা বলা হয়েছে দেখুন অস্তাচলের নিকটবর্তী দিককে প্রতীচী, ঠিক আছে, অর্থাৎ পশ্চিম বলা হয়। প্রতীচী একটা দেখুন প্রাচী মানে হচ্ছে পূর্ব দিক, যেদিকে উদয়াচল সূর্য উঠছে, আর যেদিকে মানে সূর্য অস্ত যাচ্ছে সেদিকে পশ্চিম দিক। আচ্ছা, মেরু পর্বতের দিকে যে দিক তাকে উদীচী, অর্থাৎ মেরু পর্বতের দিকে উত্তর দিক বলা হয়, যেদিকে মেরু পর্বত রয়েছে। বিপরীত দিককে অবাচী বা দক্ষিণ দিক বলা হয়, ঠিক আছে। উপাধিক 10 দিকের অতিরিক্ত পদ্মনাবদিক, হ্যাঁ এগুলো একটু দেখে নেবেন, এগুলো খুব একটা যে ইম্পর্টেন্ট সেটা নয়, কিন্তু তাও একটু দেখে রাখবেন, ঠিক আছে, একটু রিডিং করে রাখবেন আপনারা, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি কিন্তু বলে দিচ্ছি ধরে ধরে, আর যেগুলো এমনি একটু রিডিং বেড়ে রাখবেন আর কি, দরকার নেই। আচ্ছা, এবার অষ্টম দ্রব্য দেখুন, অষ্টম দ্রব্য বলছে আত্মা কি বলছে, যার লক্ষণ হচ্ছে জ্ঞানাধিকরণ নাম আত্মা, অর্থাৎ জ্ঞানের আধারই হচ্ছে আত্মা, যে আপনার যে জ্ঞানটা থাকছে, তাহলে আমার কোনো জ্ঞান প্রাপ্তি হচ্ছে কিসের দ্বারা, মানে আমার আত্মার মধ্যে সেই জ্ঞান প্রাপ্তিটা হচ্ছে,
মানে আত্মাটা কী? বলছে জ্ঞানের অধিকরণ। যে অধিকরণ হচ্ছে স্থান, সপ্তমী আমরা করেছি, সপ্তমী অধিকরণের সূত্র পড়েছি আমরা, যে আমরা মানে আমরা কারকটা আমি যদি এখন চলছে, ওটা তো পড়াইনি, তো আমি পড়াবো এটা, কিন্তু এটা একদম প্রথমের সূত্র, আপনাদের জানারই কথা এমনিতে, যে কারক যে প্রথমবার পড়ছেন এমন হয়তো নয়, আগেও পড়েছেন। তো সেই জন্য জাস্ট বলে রাখছি একটু, যে জ্ঞানাধিকরণম মানে যে অধিকরণ থাকে, মানে সপ্তমী মানে স্থানে। তাহলে জ্ঞানের যে জ্ঞানটা যে স্থানে থাকছে, মানে কোথায় থাকছে? আত্মাতে থাকছে, সেটাই বলছে, অর্থাৎ জ্ঞানের আধারই হচ্ছে আত্মা। তাহলে আত্মাকে বলছে যে মূলত দুই ভাগে ভাগ করা হচ্ছে। দেখুন, একটা কি বলছে, একটা হচ্ছে জীবাত্মা, একটা হচ্ছে পরমাত্মা, আত্মার প্রকারভেদ। ঠিক আছে, তাহলে বলছে আত্মার প্রকারভেদ, একটা জীবাত্মা পরমাত্মা পেলাম। এবার দেখুন, বলছে পরমাত্মা ঈশ্বর সর্বজ্ঞ এক সর্বব্যাপী নিত্য জীবাত্মা, প্রত্যেক শরীরে ভিন্ন অসংখ্য, নিত্য সর্বব্যাপী, মানে আত্মা সম্পর্কে বলা হচ্ছে। ঠিক আছে, পরমাত্মা ঈশ্বর মানে পরমাত্মা, যে পরমাত্মা তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি হচ্ছে সর্বজ্ঞ, তিনি হচ্ছে এক, তিনি সব জায়গায় রয়েছেন, নিত্য রূপে বর্তমান। ঠিক আছে, মানে এটা হলো এই পর্যন্ত। ঠিক আছে, আর জীবাত্মা দেখুন, মানে এটা বোল্ড করা হয়নি, পরমাত্মাটা করে দিতে হতো, যাই হোক। জীবাত্মা দেখুন প্রত্যেক শরীরে, এটা কিন্তু আলাদা আলাদা, অসংখ্য, মানে আপনার শরীরে যে আত্মা আছে, আমার শরীরে তো সেটা নয়, আলাদা আলাদা, সেটা বলছে অসংখ্য, নিত্য সর্বব্যাপী বলা হচ্ছে। মানে আত্মা তো আর ধ্বংস হয় না, তাই না, শরীর বিনাশ হচ্ছে, সেজন্য তাকে নিত্য বলছে, সর্বব্যাপী বলছে। আচ্ছা, এই যে সর্বব্যাপী নিত্য কেন বলা হচ্ছে, আর একটু এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় এখান থেকে পড়তে, আমাকে বলবেন, গ্রুপে আমি বলে দেবো। দেখুন, খুবই একটা ইম্পর্টেন্ট লক্ষণ, সেটা হচ্ছে মনের লক্ষণ। নবম দ্রব্য, সেখানে বলছে কি, যে সুখাদ্য উপলব্ধি সাধনমিন্দ্রিয়ং মনঃ, অর্থাৎ মনটা কি, যেখানে আমাদের সুখ দুঃখের উপলব্ধি হয়, তাই না? আমরা মনের দ্বারা কি করতে পারি, আমরা সুখ দুঃখ আমরা বুঝতে পারি, তাই না? সেটাই হচ্ছে আমাদের মন। এটি প্রত্যেক আত্মার সঙ্গে নিহতভাবে যুক্ত থাকে, তাই এটি অনন্ত এবং পরমাণুরূপ ও নিত্য। মানে এটাকে আপনি কিন্তু সুখ দুঃখ কী করে ধ্বংস করতে পারবেন? মানে আমার হয়তো সুখ, আমার সুখটাকে ধ্বংস করলেন, বাকি অপরের সুখটাকে কী করে ধ্বংস করবেন? মানে তার হয়তো তখন সুখ চলছে, আমার দুঃখটা চলছে, আমার দুঃখ ধ্বংস করলেন, তার দুঃখ চলছে, এটাও হতে পারে আর কি। তো সেটা বলছি, সেটা কিন্তু ধ্বংস করা যায় না, নিত্য। বেশ, তাহলে এইটুকু আমরা যেটা দেখলাম, তাহলে আমরা এটাকে পেলাম কি, দ্রব্য। তাহলে প্রথমে আমরা পেলাম প্রথমে পদার্থ। তা পদার্থের মধ্যে আমরা কী পেলাম, যে দ্রব্যরূপ পদার্থ, তো দ্রব্যের যে 9টা ভেদ আমরা কিন্তু আজকে দেখলাম। এবার আমরা গুণটা একটু জাস্ট আমি এগিয়ে রাখছি, আজকে গুণটা একটু দেখে রাখবো। বলছে বৈশিক সূত্র অনুসারে কি বলছে, বৈশিক দর্শন যে দ্বিতীয় পদ, সেটা হচ্ছে গুণ। তার সূত্র অনুযায়ী বলা হচ্ছে দ্রব্যাশ্রয়া গুণবান সংযোগ বিভাগে স্বকারণ মনপেক্ষ ইতি গুণ লক্ষণম, অর্থাৎ যা দ্রব্যে আশ্রয় রূপে রয়েছে, নিজে গুণহীন এবং সংযোগ বিভাগে স্বতন্ত্র কারণ নয়, তাই হচ্ছে গুণ। মানে যা দ্রব্যে আশ্রিত, যেটা দ্রব্যের মধ্যে থাকছে, নিজে গুণহীন মানে নিজে হয়তো গুণ না থাকছে, এবং সংযোগ বিভাগের স্বতন্ত্র কারণ নয়। মানে সংযোগ আর বিভাগ, মানে একটা দ্রব্য ধরুন আমি ভাঙছি, মানে এটা সংযোগ স্থাপন করছি, মানে এটা মানে বিভাগ মানে হচ্ছে সংযোগ স্থাপন করছে, আর সংযোগ মানে হচ্ছে সেটা জুড়ছে। ঠিক আছে, বলছে এটা স্বতন্ত্র কারণ নয় আপনার, মানে একটা গুণ যেটা থাকবে, সেই গুণটা কিন্তু তার মধ্যে থাকবে। আপনাদের চিনির যে খণ্ডকণা আমি বলছি, চিনি কণা, প্রত্যেকটা চিনির মধ্যে মিষ্টতা রয়েছে, তো সেটা হচ্ছে ধরুন গুণ। অন্নং ভট্ট 2টি সংজ্ঞা দিয়েছেন, সে সংজ্ঞাটা দেখে নিন। গুণত্ব জাতিমান একটা বলেছে, আর দ্রব্য কর্ম ভিন্নত্বে সতি সাধারণ, এটা লক্ষণটা দেখে রাখবেন, এটা ইম্পর্টেন্ট, বাকি কিছু সেরকম নয়। বেশ, এবার দেখুন গুণের যদি বলে যে গুণ কয় প্রকার, যদি দেখুন গুণকে আমরা মূলত কিন্তু 24 প্রকারই বলবো, ঠিক আছে, কিন্তু কোনা 17 প্রকার গুণের উল্লেখ করেছে, কিন্তু আমরা জানি যে গুণ কিন্তু 24 প্রকার, যদি পরীক্ষা দেয় তাহলে কিন্তু 24 প্রকারই বলবো। ঠিক আছে, এবার সেগুলো হচ্ছে অনেকগুলো রয়েছে, তার মধ্যে ধরুন কিছু নাম এখানে আমরা দেওয়া হচ্ছে, যে গুরুত্ব, দ্রব্যত্ব, স্নেহ, সংস্কার, ধর্ম, অধর্ম ইত্যাদি, এইগুলো হচ্ছে আমাদের গুণের ভাগ। গুণের কিছু শ্রেণী বিভাগ রয়েছে, দেখুন
যে শ্রেণী বিভাগটা কী বলছে, একটা হচ্ছে মূর্ত গুণ, ঠিক আছে, একটা হচ্ছে অমূর্ত গুণ, একটা হচ্ছে উভয়ত গুণ। তাহলে তিন দিকে আমরা দেখতে পাচ্ছি, আর বিশেষ ও সাধারণ গুণ আমরা পাচ্ছি। তাহলে মূলত কিন্তু এই তিন প্রকার, মানে এটা এর মধ্যে আবার পড়ে যাবে আর কি। তাহলে দেখুন প্রথমে আমরা কী দেখলাম, মূর্ত গুণ, মানে মূর্তির স্বরূপ। দেখুন রূপ, একটা রূপ দেখুন একটা মূর্তির মধ্যে থাকে, মানে একটা মানুষ রূপী মূর্তি যদি বলি, তার মধ্যে রূপ থাকছে, রস থাকছে, গন্ধ থাকছে, স্পর্শ থাকছে, পরত্ব, এগুলো সব কিছু কিন্তু আমরা দেখব, ঠিক আছে, সংস্কার, মানে এগুলো আমরা যখন পড়বো ডিটেলস তখন আমরা দেখবো যে এগুলো কী প্রত্যেক। তাহলে এটা বলছে মূর্ত দ্রব্যের মধ্যে, মানে মূর্তরূপী গুণের মধ্যে থাকছে। অমূর্ত কি হচ্ছে, অমূর্ত মানে হচ্ছে মূর্তি নয় কিন্তু আলাদা করে আসছে, যেমন হচ্ছে বুদ্ধি। দেখুন বুদ্ধি আমাদের কী হয়, আমাদের আত্মা থাকলে তবেই তো বুদ্ধি হবে। সুখ দুঃখ মন আমাদের এগুলো নিচ্ছে, তাহলে এগুলো কি শরীর নিচ্ছে না, কিন্তু মন নিচ্ছে, ঠিক আছে। ইচ্ছা দেশ প্রচেষ্টা ধর্ম অধর্ম এগুলো হচ্ছে অমূর্ত, আর উভয় হচ্ছে সংখ্যা পরিমাণ পৃথকত্ব সংযোগ বিভাগ, এগুলো ভাগ পড়ছে। এবার বিশেষ ও সাধারণ গুণ সম্পর্কে কী বলছে দেখুন, যে বিশেষ গুণ যা এক সময়ে এক দ্রব্যে থাকে, যে এক সময়ে কী হচ্ছে একই দ্রব্যে যখন থাকছে সেটাকে হচ্ছে বিশেষ গুণ বলছে। আর সাধারণ গুণ বলছে যা একাধিক দ্রব্যে থাকতে পারে, সংখ্যা পরিমাণ এগুলো বলছে। মানে আমি একটু ইংলিশ দিচ্ছি আপনাকে, আমি যদি বলি একটা দোকান, ধরুন সেই দোকানে আপনি গেলেন, সেই দোকানে ধরুন বইও পাচ্ছেন, খাতাও পাচ্ছেন, পেন পাচ্ছেন, সব কিছু পাচ্ছেন, মানে জেরক্সের কাজ সব কিছু হচ্ছে, ধরুন প্রিন্ট আউট হচ্ছে, সব কিছু হচ্ছে, তাই আমরা বলতে পারি বিশেষ সেটা। আর যদি বলি যে একটা পেন খাতা দোকানে শুধু পেন পাওয়ার, খাতা পাওয়া যাচ্ছে, বই পাওয়া যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে সাধারণ, ঠিক আছে। এবার এখান থেকে এটা রিলেট করে বুঝে নেবেন আর কি। ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে গুণ, এখানে কি বলছে যে ইন্দ্রিয় দৃঢ় ইন্দ্রিয় গ্রাহ্য, সংখ্যা পরিমাণ পৃথকত্ব সংযোগ বিভাগ দ্রব্যত্ব স্নেহ। দেখুন আমরা আমরা ইন্দ্রিয়ের দ্বারাই দেখতে পাই, তাই না, মানে একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, লেখা আছে সেটা, তাই না। আমাদেরকে হাতে খড়ি আগে তো দেওয়া হয় যে এটা দেখুন এটা এক, এটা দুই, এইভাবে পরিমাণ পৃথকত্ব এগুলো কী হচ্ছে ইন্দ্রিয়র দ্বারা। আর বাহ্যেন্দ্রিয় যেটা বাইরের ইন্দ্রিয় রূপ রস গন্ধ স্পর্শ, যেটা আমরা কী হচ্ছে আমরা ত্বকের দ্বারা ধরুন মানে স্পর্শ অনুভব করছি, তাই না, চক্ষুর দ্বারা রূপ অনুভব করছি, এগুলো হচ্ছে বাইরের ইন্দ্রিয়। আর অতীন্দ্রিয় মানে হচ্ছে যেটা আপনি গুরুত্ব ধর্ম অধর্ম ভাব না, মানে এগুলো আপনার কিন্তু মনের একটা ভাব, ঠিক আছে, মানে অতীন্দ্রিয়, যেটা ইন্দ্রিয় বাইরে আর কি, মানে এই ইন্দ্রিয়গুলোর বাইরে, দ্বিইন্দ্রিয় বা বাহ্যেন্দ্রিয়। আর অন্তরেন্দ্রিয় মানে হচ্ছে ভেতরের, যেটা ভেতরের কি ওই যে বুদ্ধি সুখ দুঃখ ইচ্ছা দেশ, এগুলো আচ্ছা, এগুলো গুণগুলো বলা হচ্ছে। বেশ, তাহলে এবার দেখুন এগুলো একটু করে দেখে নেবেন, এমন কিছু নেই। এবার দেখুন প্রথম যে গুণ, সে প্রথম গুণের মধ্যে দেখুন বলছে আমরা পাচ্ছি রূপ, ঠিক আছে, দু তিনটে পড়িয়ে দিচ্ছি, গোটাটা পড়াবো না আমি গুণে, কারণ অতগুলো গুণ পড়ালে অনেক বড় হয়ে যাবে সেই বিষয়টা, তো জাস্ট দু তিনটে আমি পড়িয়ে দিচ্ছি আজকে। তাহলে দেখুন মানে এই পর্যন্ত রাখাও যেত, কিন্তু একটু এগিয়ে রাখছি আর কি। দেখুন এখানে কি বলছে যে কি চাক্ষুর মাত্র গ্রাহ্য গুণরূপম, অর্থাৎ কি বলছে যা কেবল চোখ দ্বারা উপলব্ধ, যেটা আপনি চোখের দ্বারা শুধুমাত্র দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার রূপ, তাই না। তাহলে সেই সাতটা রূপ হচ্ছে সাত প্রকার, কী কী দেখুন বলছে, শুক্ল নীল পীত রক্ত হরিত কপিস চিত্রভেদাত সপ্তবিধম, ঠিক আছে। এবার এগুলো শুক্ল মানে হচ্ছে সাদা, নীল মানে আমি লিখে দিয়েছি দেখুন, কোনো অসুবিধা হবে না, পীত মানে হচ্ছে হলুদ, রক্ত মানে হচ্ছে লাল, হরিত মানে হচ্ছে সবুজ, কপিস মানে হচ্ছে বাদামি, বিচিত্র মানে হচ্ছে মানে চিট কাবরা বা বিচিত্র রূপ আর কি। আর রূপ কোন কোন দ্রব্যে থাকে বলছে পৃথিবী জল তেজ বৃত্তি, আমরা তো রূপগুলো দেখতে পাচ্ছি যে অগ্নিরূপ কী রকম, পৃথিবীর রূপ কীরকম, জলের কেরকম রূপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, মানে আমরা জানি যে আপনি যে স্থানে রাখছেন সেটাই জল সেই রূপ ধারণ করছে, কিন্তু সেই রূপটাও তো আমরা দেখতে পাচ্ছি। আর দ্রব্যভেদে রূপের অবস্থা, পৃথিবীতে সাত প্রকারই রূপই আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা উপরে যেটা দেখলাম, জলে অভাস্বর বা শুক্ল থাকে, মানে সাদার যে জলের যে রঙের আর কি ব্যাপার বলছে, তেজে ভাস্বর মানে প্রভাময় আর কি রূপ থাকে। রূপ গুণের বৈশিষ্ট্য, রূপ কেবল পৃথিবী জল তেজে থাকে, এর জ্ঞান কেবল চক্ষু দ্বারা হয়, এটি চক্ষু ইন্দ্রের সহকারী, এটি পৃথিবী জল তেজের প্রত্যক্ষ জ্ঞানের কারণ, পার্থিব বস্তু রূপ পাকজ জল তেজের অপাকজ, পার্থিব মানে হচ্ছে পৃথিবী যত জানেনি, রূপজ পাকজ জল,
আর তেজের রূপ অপাকজ। মানে আপনারা দেখবেন যে গরম কোনো কিছু হলে সেটা পাক ক্রিয়াটা হয় না, সেটাই বলতে চাইছে। ঠিক আছে, ঠান্ডা মানে একটা গরম জিনিস যখন ঠান্ডা হবে, আপনি তখন গরম গরম কোনো কিছু খেলেন, সঙ্গে সঙ্গে যতক্ষণ না পেটে গিয়ে ঠান্ডা হচ্ছে সেই জিনিসটা, তখন কিন্তু আবার পাচন ক্রিয়া হবে না। ঠিক আছে, পাকজ হওয়ার পার্থিব রূপ অনিত্য, মানে এটা ধ্বংস হয়ে যায় আর কি, মানে খাওয়ার পর আর কি। রূপ দ্রব্যের ব্যাবৃত্তি দরকার নেই। আচ্ছা, এরপরে দেখুন রস। রস কি বলছে? রসনা গ্রাহ্য গুণরস, যেটা জিহ্বার দ্বারা অনুভূত হচ্ছে সেটাই হচ্ছে রস। রস কি বলছে? রস হচ্ছে 6 প্রকার। মধুর, অম্ল, লবণ, কটু, কষায়, তিক্ত ভেদাত ষড়বিধা। কি? মধুর মানে হচ্ছে মিষ্টি, অম্ল মানে হচ্ছে টক, লবণ মানে হচ্ছে নোনতা, কটু মানে হচ্ছে ঝাল, কষায় মানে হচ্ছে তিক্ত কষা, তিক্ত মানে করলা স্বাদযুক্ত। কোন দ্রব্যে থাকে? বলছে পৃথিবী, জল। পৃথিবীতে 6 প্রকার রসই থাকে, কেবল মধুর রসই থাকে। রস কেবল পৃথিবী ও জলে থাকে। দেখে নেবেন পয়েন্টগুলো, আমি যেগুলো পড়লাম সেই পয়েন্টগুলো এখানে লেখা আছে। ঠিক আছে, আমি পড়ছি না। আচ্ছা, এরপরে দেখুন বলছে যে তৃতীয় গুণ হচ্ছে কি? গন্ধ। বলছে ঘ্রাণ গ্রাহ্য গুণগন্ধ, অর্থাৎ নাসিকা দ্বারা অনুভূত হয়, যেটা নাসিকার দ্বারা আমরা আমরা যে নাসিকার দ্বারা গ্রহণ করছি ঘ্রাণেন্দ্রিয়, সেটাই বলছে আর কি গন্ধ। তাহলে গন্ধ বলছে গন্ধের 2 প্রকার আছে, সুরভি আর অসুরভি। মানে হচ্ছে একটা হচ্ছে সুগন্ধ, একটা হচ্ছে দুর্গন্ধ। পৃথিবী মাতৃবৃত্তি কেবল পৃথিবীতেই থাকে। বৈশিষ্ট্যগুলো দেখে নেবেন। ঠিক আছে, আর একটা ছোট্ট পয়েন্ট আছে দেখুন, স্পর্শটা পড়িয়ে দিই, বাকি যেগুলো রয়েছে 20টা আমি পরের দিন পড়াবো সেটা। স্পর্শ কি বলছে? স্পর্শ বলছে ত্বগেন্দ্রিয় মাত্র গ্রাহ্য গুণস্পর্শ, যা কেবল ত্বক দ্বারা দেখুন, ত্বকের দ্বারা যেটা আমরা স্পর্শ অনুভূতি হচ্ছে, ঠান্ডা গরম যেটা অনুভূত, হাওয়া দিচ্ছে গরম হাওয়া না ঠান্ডা হাওয়া, না জল আমাদের হাতে ধরুন গরম জল ফেললে কীরকম হবে, বা ঠান্ডা জল, আমরা বুঝতে পারি তো সেগুলোতে স্পর্শ অনুভূতি। স্পর্শ কি বলছে? সে শীত উষ্ণ অনুষ্ণাতীত ভেতা ত্রিবিধ, মানে 3 ভাগে বিভক্ত স্পর্শ। একটা হচ্ছে শীত মানে হচ্ছে ঠান্ডা, উষ্ণ হচ্ছে গরম, অনুষ্ণাতীত মানে হচ্ছে না গরম না ঠান্ডা। স্পর্শ কোথায় থাকে না বলছে পৃথিবী ব্যাপ্তেজ বায়ুবৃত্তি, অর্থাৎ স্পর্শ থাকে পৃথিবী, জল, তেজ, বায়ু, এগুলোতে থাকে। ঠিক আছে, বেশ, তাহলে মোটামুটি আজকে আমাদের এটুকুই থাকলো। আমরা পরের দিনের তর্ক সংগ্রহের আবার বাকি অংশটা আলোচনা করব। ঠিক আছে, আজকে তাহলে এটুকুই থাকলো আমাদের। ধন্যবাদ, শুভরাত্রি।